নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। ভোটের মাঠে খেলার কথা এই অনুষ্ঠানে আজকে আমাদের গেস্ট বিখ্যাত আইনজীবী, প্রাক্তন সাংসদ এবং যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। একদম ডিফারেন্ট সাবজেক্ট, পলিটিক্স, আইন বাদ দিয়ে খেলাধুলার জগতে। আপনি ছোট বয়সের থেকেই বড় আইনজীবী হওয়ার চিন্তা ভাবনা ছিল নাকি খেলাধুলা করতেন? ছোট বয়সে খেলাধুলা করেনি এমন লোক পাওয়া যাবে না। তবে আমাদের খেলাধুলাটা মোটামুটি পাড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। খুব যে উচ্চ স্তরে খেলাধুলো করেছি এটা বলার সুযোগ নেই, ভাবারও সুযোগ নেই। এবং খেলা বলতে মূলত আমরা খেলতাম ফুটবল। স্কুলের ছোট্ট মাঠ ছিল, রবারের বল কিনে সকলে মিলে চাঁদা দিয়ে খেলা হতো সেই খেলা। তারপর ধীরে ধীরে ফুটবল যখন খেলা শুরু করলাম তখন জেল গ্রাউন্ড বলে একটা খুব বড় গ্রাউন্ড আছে আলিপুর সেন্ট্রাল প্রেসিডেন্সি জেলের লাগোয়া, সেখানে খেলতে যেতাম। এই কিন্তু সেই সময় মানে যখন আপনার বড় হচ্ছেন, যখন কৈশোর, সেই সময় বাংলার খেলাধুলো বা তারপরে যখন বড় হচ্ছেন পরিবেশটা কেমন ছিল? অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল। আর যখন খেলা দেখতে যেতাম মনে আছে তখন ইস্ট বেঙ্গল মোহনবাগান মাঠে খেলাতে র্যাম্পার্টেদের অনেকে খেলা দেখতো টিকিট না পেলে পরে। খেলার পর দুদলে মারামারিও হতো, এটাও দেখেছি। ইস্ট বেঙ্গল সাপোর্টার মোহনবাগান সাপোর্টার মারামারি হচ্ছে, কিন্তু সেই মারামারিগুলো কিন্তু খুন করে ফেলবো, রক্তাক্ত করে দেবো তা নয়। ওই দুপক্ষ হেরে গেছিস জিতে গেছিস যেটা হয় আর কি, তার মধ্যে দিয়ে। এমনকি একটা খুব মজার গল্প আছে, আমরা বন্ধুরা মিলে খেলা দেখতে গিয়েছি ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা, যেবার ইস্ট বেঙ্গল মোহনবাগানকে 5 গোল দিল 75। হ্যাঁ, তা আমার এক বন্ধু সে হচ্ছে একদম মোহনবাগান সাপোর্টার, তার টিকিটটা সে পেয়েছে। সে বলছে ইস্ট বেঙ্গল অধ্যুষিত, বাঙাল অধ্যুষিত ক্যাম্পরা। আর আমরা যারা এদিকে পেয়েছি মিক্সড, আমার মধ্যে মোহনবাগান সাপোর্টার এক বন্ধু ছিল, আমরা ছিলাম। সেখানে আবার খানিকটা মোহনবাগান প্রাণিত। তা ও মাঠ থেকে খেলা শেষ হয়েছে, বেরিয়ে দেখিয়ে বলছে আমার কাঁচ জেল খেয়ে, আরে বলিস না, একটা করে গোল খাচ্ছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল চেঁচাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না, বুকে চাপা ব্যথা, সেই জন্যে খাচ্ছি। আপনি কার সাপোর্টার ছিলেন? আমি বলি সবাই কাঠমাল ছিল, বাড়িতে ইস্ট বেঙ্গল সাপোর্টার। আর খুব মজা হতো পাড়ায় বড়রা ইস্ট বেঙ্গল জিতলে ইলিশ মাছ, মোহনবাগান হারলে চিংড়ি মাছ, এইসব ছিল। তো এই যে একটা পরিবেশ ছিল যেটা আমরা চিরকাল চেরিশ করেছি, আমাদের ইতিহাসে লেখা আছে 60s 70s প্রাইম টাইম অফ বেঙ্গল ফুটবল। এই আপনি বললেন 75-এর 5 গোল, এই সময় যে রাইভালরিটা ছিল, এর মধ্যে কি কোনোভাবে রাজনীতির অনুপ্রবেশ ছিল? কখনো না। এই যে বললাম যে বিভিন্ন রাজনীতি করছে, বিভিন্ন দলের সমর্থক, কিন্তু একসঙ্গেই সব যাচ্ছে হই হই করতে করতে, ফিরছে একসঙ্গে। যে 5 গোল খেয়ে কাঁদতে কাঁদতে ফিরছি, কিন্তু ফিরছি একসঙ্গে। তুমি একটা 5 গোল খেয়েছো, তোমাকে বাদ দিলাম, আর তুমি ইস্ট বেঙ্গল সাপোর্টার বলে খুব লাফালাফি করতে না। আমাদের মধ্যে ছিল ওই বন্ধুত্বপূর্ণ একটা আবহাওয়া ছিল, বন্ধুত্বপূর্ণ পরিবেশই। কিন্তু খেলার মাঠের বিতর্কটা খেলার পরেই শেষ। তারপর হয়তো রকে বেশে খুব চেঁচামেচি হতো, কে কত রেকর্ড জানে, কতবার শিল্ড ইস্ট বেঙ্গল পেয়েছে, কতবার শিল্ড মোহনবাগান পেরেছে, কোন বছর কোন প্লেয়ারকে নিয়ে এসে জ্যোতিষ গ্রহ কী করে দিল, ওদিকে বলাই চ্যাটার্জি কী করে দিলেন। এইগুলো ছিল একটা খুব মজার গল্প, যেটা বন্ধুদের মধ্যে খুব বিতর্কের মধ্য দিয়ে এগোতো। সেই স্কুল জীবন থেকে কলেজ জীবনে যখন উত্তরণ হন, তখন এগুলোই ছিল আমাদের কাছে সবচেয়ে মজার। কিন্তু এটা বৈরিতা ছিল না। আলিমুদ্দিনে তো দীর্ঘদিন ধরে যাতায়াত, আলিমুদ্দিনে ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্রভাব পড়তো না? খুব মজা ছিল তো ওখানে। ইস্ট বেঙ্গল সাপোর্টার মোহনবাগান সাপোর্টার, কিরে কী দিলাম, আমরা এমনকি যখন প্রফেশনে গেছি বারেও দেখেছি আমরা, আমাদের যারা সিনিয়র ছিলেন ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা হলে তো মোহনবাগান সাপোর্টারের সংখ্যা বেশি ছিল, এই বাঙাল কী হলো দিলাম তো বলে, এইরকম আর কি। না, আলিমুদ্দিনের ফুটবলের গল্প না, বুদ্ধবাবু কার সাপোর্টার ছিলেন? হ্যাঁ, বুদ্ধদা মোহনবাগান সাপোর্টার। জ্যোতিবাবুর সঙ্গে খেলাধুলা নিয়ে কথা বলে? না, জ্যোতিবাবুর সঙ্গে এই ধরনের কোনো কথাবার্তার সুযোগ হয়নি। আমি কখনো দেখিনি ওনাকে খুব এইসব ব্যাপারে মাথা গলাতে। অনিলদা, বিমানদা? না, খুব বেশি মানে আমি অবশ্য আলিমুদ্দিনে খুব কমই যেতাম, কিন্তু এমন কোনো ঘটনা আমার মনে পড়ে না যে খেলাধুলার রেজাল্ট নিয়ে পার্টি অফিসে খুব বিতর্ক হচ্ছে। আমাকে একটা কথা বলুন তো বিকাশদা, এই যে খেলাধুলো, এই আমাদের পলিটিক্সে, পলিটিক্যাল এজেন্ডায়, রাজনীতিবিদদের এজেন্ডায় খেলাধুলোটা কেন থাকে না? থাকবে না কেন? খেলাধুলাটা তো শিক্ষার একটা অংশ। আমি যখনই বলছি এডুকেশন, সেটা কিন্তু খেলাধুলাও যুক্ত।
শারীরশিক্ষা খেলাধুলার সঙ্গে যুক্ত। অতএব এডুকেশন যদি আমি সামগ্রিকভাবে ভাবি তাহলে অবশ্যই খেলাধুলা একটা অংশ। আসলে হয় কি, একটা সময় পরে খেলাধুলাটা বাণিজ্যিক হয়ে গেছে। এই বাণিজ্যিক হয়ে যাওয়ার পরিণতিতে হয়েছে কি, যে সমস্ত ট্যালেন্টরা উঠে আসতো মাঠে ঘাটে থেকে তারা হারিয়ে যাচ্ছে। আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি একবার শান্তিনিকেতন যাচ্ছি, তা আমার পাশে হাকিম বসেছিলেন, ফুটবল কোচ নাম। তো আলাপ হলো, কথা বলতে বলতে আমি একটা বই পড়ছিলাম দেখি উনি আলাপ করলেন হঠাৎ, আপনি কি এই না? তখন বললাম যে কী ব্যাপার, আপনারা কেন এখন বাঙালি প্লেয়ার অত উঠছে না? আগে ভাবুন তো, মানে আমাদের কালীঘাট থেকে কত প্লেয়ার উঠেছিল তখন, কালীঘাটে বড় হয়েছে। তখন উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, বই দেখুন আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি কোথাও দেখতে পাচ্ছেন কেউ ফুটবল পেটাচ্ছে? বলে 5-10 বছর আগে আমরা দেখতাম ফাঁকা মাঠ মানেই 4-5টা ছেলে ফুটবল পেটাচ্ছে। শহরের বুকে ফাঁকা জমি আছে? নেই, সব তো রিয়েল এস্টেট হয়ে যাচ্ছে। বাচ্চারা স্কুল থেকে সে দৌড়ে মাঠে গিয়ে খেলবো, সে প্রবণতাটা কোথায়? আমরা তো সবটাই শেষ করে ফেলেছি। খেলবার একটা পরিবেশ, মানসিকতা, যে খেলাটাও তোমার শিক্ষার একটা অঙ্গ, এই বোধটাই তো আমরা তৈরি করছি না। এখন আমরা ঝোঁকে চলে যাচ্ছি, দাবা খেলো, লুডো খেলো, ক্যারাম খেলো, এতে দেখো এটা শরীরচর্চা হয় না। না, আপনার মতো একটা লোকের সঙ্গে কথা বলতে গেলে আমাকে যেটা বলতেই হবে যে একসময় সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো তারা স্পোর্টসে এরকম একটা পারফরমেন্স ছিল। তার মানে মনে হয় না কি যে রাষ্ট্রীয় নীতিতে বা রাজ্য সরকারের নীতিতে স্পোর্টসকে একটা প্রায়োরিটি দেওয়া উচিত? অফকোর্স, তোমাকে বাচ্চা বয়স থেকেই খুঁজতে হবে তার ন্যাক কোন দিকে। প্রত্যেক মানুষের একটা কিন্তু স্বাভাবিক ন্যাক থাকে, এবং যেদিকে ন্যাক সেটাকেই তোমায় প্রথম থেকেই লালন পালন করতে হবে। সোশ্যালিস্ট কান্ট্রিগুলো এত স্পোর্টস এগিয়ে গেছে কেন? এই কারণে। আমি বহুদিন আগে চীনে গিয়েছিলাম, সেখানে একটা পার্টিকুলার প্রভিন্সে, ওখান থেকে ওরা সাঁতারে প্রত্যেক বছর ভালো করে। তো আমি খোঁজ করতে করতে দেখলাম যে ওরা বিভিন্ন জায়গায় ওই সুইমিং পুল করেছে, এবং বাধ্যতামূলক ওই এদের ছেলেদের তাদের ওই সুইমিং পুলে আসতে হবে, সেখানে ওই ডাইভার থেকে ডাইভ দিতে হবে এবং সাঁতার কাটতে হবে, এটা বাধ্যতামূলক। বলছে জল যদি না থাকে তখন আমরা আর্টিফিশিয়াল ড্রেন করি, ওখানে জল করাই। এই যে রাষ্ট্র যদি লালন পালন না করে, তাহলে আমাদের কি মধ্যবিত্ত ছেলে সে ভাবছে আমি দুদিন বাদে কিছু পয়সা উপার্জন করবো, বাপ মাকে দেখবো, সংসার প্রতিপালন করব, আমি খেলাধুলায় যেতে পাবো না। সবাই তো আর একেবারে খুব উচ্চ পর্যায়ে উঠতে পারে না যেখান থেকে তার বাজার দর বাড়বে। আমাদের এখানে বাজার দর বাড়বে সে তার কৃতিত্ব অর্জন করার পর, কিন্তু তার এই কৃতিত্ব অর্জনের রাস্তাটাকে আমরা কখনো কেউ দায়িত্ব নিয়ে দেখি। আচ্ছা বিকাশ, বাম আমলের খেলাধুলো আর এই বর্তমান আমলের খেলাধুলো, এই দুটোকে আপনি ডিফারেন্সিয়েট করেন কিভাবে? দেখুন, খেলাধুলোর তো চরিত্রের কোনো পার্থক্য নেই। আমি বলছি যে ওভারঅল সরকারের দৃষ্টিভঙ্গি। এই বাম আমলে খেলাধুলোর জগতের লোকেরাই ছিলেন পরিচালনায়। আমি আপনাকে মনে করতে পারি, আমার কোনো শঙ্কা নেই, শচীন সেন ছিলেন, তিনি ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্বে ছিলেন, বলে সম্পাদক হয়েছিলেন। তাকে একসময় ওখান থেকে পার্টি সরে আসতে পারে। যে খেলাধুলোর জগৎটা, যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত, তারাই থাকবেন। রাজনৈতিকভাবে সেখানে গিয়ে খবরদারি করাটা ঠিক না। আর এই আমলে দেখবেন এসেই সব পদেই পরিবারের লোকজন আছে, তাতে খেলাধুলা এগোবে কী করে? এগোচ্ছে না। বাণিজ্যিক করছে, যারা ব্যবসা করছে তারা টাকা দিচ্ছে, তারাই নিয়ন্ত্রণ করছে। আমার খুব খারাপ লাগে, আমি আগের দিন একটি সভাতে বলেছিলাম, দেখুন আমরা যখন আমাদের কৈশোর যৌবনকালে দেখেছি ভারতের ফুটবলে বাংলা থেকে 7 জন তো মিনিমাম, এবং 7 জনই আউটস্ট্যান্ডিং, রিজার্ভে হয়তো আরও 7 জন বসে আছে। এখন তো আমি যতটুকু খোঁজ খবর রাখি, খুব কমই রাখি, নেই, বাঙালি নেই। এই ডিক্লাইন হওয়ার কারণটা কি? এই ডিক্লাইন হওয়ার কারণ হচ্ছে যে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে সরাসরি দলীয় পলিটিক্স ঢুকে গেছে। আপনি যখনই যে কোনো ক্ষেত্রেই পেটি গ্রুপ ইন্টারেস্ট ভাববেন, তখন তার পরিণতি এটা হতে বাধ্য। আচ্ছা বিকাশ, একটু আপনার ক্ষেত্রের দিকে যাই। যাদবপুর বিধানসভা কেন্দ্র, প্রচুর মাঠ, প্রচুর খেলাধুলার স্কোপ, আমাদের এখানে স্টেডিয়াম রয়েছে, এগুলো নিয়ে আপনার কোনো ভাবনা চিন্তা আছে জিতলে? প্রচুর মাঠ ছিল, অনেক মাঠ নেই।
একটা স্টেডিয়াম আছে, কিশোর ভারতী স্টেডিয়াম, সেটাকে কীভাবে ব্যবহার করা হচ্ছে আমি জানি না, সেটা কীভাবে আরও ভালো ব্যবহার করা যায়, সেটাতে খেলার জগতে যুক্ত তাদের থেকেই পরামর্শ নিয়ে তাদেরই ইনভলভ করতে হবে। জিতলে পরে আমি তো যারা ওই সমস্ত ফিল্ডের বিশেষ পরিচিত তাদেরই বলবো আপনারা ডেভেলপ করুন, আপনাদের গাইডেন্স নিয়ে আমরা পলিটিক্যাল ডিসিশন নিতে পারি, কিন্তু আমরা কখনোই ডিসিশন নেব না। বেসের ডিসিশনটা নিতে হবে ওই ফিল্ডে যারা অভিজ্ঞ তাদের। আমি কি বুঝি খেলা, আজকে আমার যদি আপনি বলেছেন যে আপনি স্পোর্টস কমিটির চেয়ারম্যান, আমি তো কোথায় কোথায় গাড্ডায় পড়বো এবং পরিণতি হবে খেলাটা উঠে যাবে। আর মাঠ তো দখল হয়ে মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে। একটা ঘটনা আমি দেখলাম যেটা খুব ভালো লাগলো আমার যাদবপুর স্কুলের লাগোয়া একটা উল্টো দিকে ফাঁকা মাঠ, সে মাঠের মালিককে তা কেউ জানি না, যাই হোক হয়তো পরবর্তীকালে কোনো প্রমোটার কিনেছেন। সেখানে নাকি স্কুলের ছেলে মেয়েরা খেলে। হঠাৎ একদিন রাত্রিবেলা দেখা গেল সেখানে প্রমোটার ঢুকছে, বালি টালি ফেলেছে, বাঁশ নিয়ে এসছে। এইটা দেখে ওই পাড়ার যারা প্রাক্তনী, যারা ওই স্কুলে পড়েছেন, তারাই প্রতিরোধ করেন। তারপর ছাত্ররা আমি আন্দোলন করে সেই মাঠটাকে রক্ষা করতে পেরেছি। আমি যেদিন দেখতে গেলাম তখনও দেখি বালি পড়ে আছে, ইট পড়ে আছে, বাঁশ পড়ে আছে, কিন্তু নির্মাণ হয়ে যেত রাতারাতি। এই যে চেতনা যেটা দেখলাম, এটা একটা ইতিবাচক প্রবণতা। মানে যাদবপুর কেন্দ্রে অবৈধ নির্মাণ খেলাধুলোর গ্রোথের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। একেবারে সঠিক শব্দটা প্রয়োগ করেছে। অবৈধ নির্মাণের ফলে খোলা মাঠ থাকছে না। এটা শুধু খেলাধুলোয় বাচ্চাদের পক্ষে বিপজ্জনক হচ্ছে তা নয়, আমাদের পক্ষে বিপজ্জনক। দূষণ বাড়ছে। প্রত্যেক মানুষের মাথাপিছু একটা মুক্ত আকাশ থাকা দরকার, সেটা থাকছে না। তাই কলকাতা পলিউশনটা মোটামুটিভাবে দিল্লি থেকে কখনো কখনো ছাড়িয়ে যাচ্ছে। এইরকম র্যাম্পান্ট যদি ল্যান্ড গ্র্যাব অ্যান্ড এইরকম ধুমাধুম কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এটা হয়, যার ফলে এখন দেখতে পাচ্ছি এর সঙ্গেও মানি লন্ডারিং যুক্ত হয়ে পড়ছে সাম্প্রতিককালে যা দেখা যাচ্ছে। ঠিক আছে, ফাইনালি 75-এর যদি আমি 75কে একটা উপমা হিসেবে ধরি, আর বিধানসভার এই লড়াইটাকে আমি তার সঙ্গে সম্পৃক্ত করি, তাহলে 75-এর ইস্টবেঙ্গল মোহনবাগানের বিকাশ ভট্টাচার্য কি ইস্টবেঙ্গল না মোহনবাগান? ইস্টবেঙ্গল। বিরোধীকে 5 গোল। বিরোধীকে 5 গোল। থ্যাংক ইউ বিকাশ, আমাদের সঙ্গে কথা বলার জন্য।